জাতি একটা লাইব্রেরি ইউজ করতে পারেন কিনা দেখেন। বাংলাদেশের আপনি জনসংখ্যা ও উপজাতি। আসেন আমরা আলোচনা শুরু করি, কথা আর না বাড়াই, আমাদের এমনিতেই 20 মিনিট চলে গেছে মনে হয়, তাই না? নামাজের জন্য আমরা একটু বিরতি দিয়েছিলাম। ওকে, আসেন শিরোনাম করেন প্রথমত জনসংখ্যার বিশ্ব পরিস্থিতিটা একটু দেখে আসি। বিশ্ব জনসংখ্যা, বিশ্ব জনসংখ্যা শিরোনাম করেন বিশ্ব জনসংখ্যা, বিশ্ব জনসংখ্যা। ওকে, মুই বরিশালে গনে দেখতে আসি। ওকে ঠিক আছে, আমার বরিশালিয়া এবং আমার বরগুনার পাবলিক গুলা কই? হ্যাঁ, বরগুনার পাবলিক গুলারে দেখি না। আল্লাহ এদের বিচার করুক, আমার অন্যান্য এলাকার ভাই বোনরাই ভালো আছে। ওকে, আসেন বিশ্ব জনসংখ্যা প্রথম পয়েন্ট দিয়ে লিখবেন। বিশ্বের মোট জনসংখ্যা, বিশ্বের মোট জনসংখ্যা প্রায় 800 কোটি, 800 কোটি, প্রায় 800 কোটি। জনসংখ্যায়, জনসংখ্যায় বৃহত্তম, বৃহত্তম দেশ, জনসংখ্যায় বৃহত্তম দেশ ভারত। দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম দেশ চীন। ক্ষুদ্রতম, 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 ক্ষুদ্রতম দিয়ে অবলিক দিয়ে লিখবেন একমাত্র পোপ শাসিত, পোপ শাসিত এবং নারী শূন্য, নারী শূন্য দেশ ভ্যাটিকান। ভ্যাটিকান, নারী নাই বলতেছি। আচ্ছা, নারী নারী শূন্য, এখন আপনাদের সমস্যা কি? তারা থাকতে পারে, আপনাদের সমস্যা আছে? আচ্ছা, আপনাদের দেশে আছে তো? হ্যাঁ, ওকে, তাহলে আর সমস্যা কি? ওরা যদি থাকতে পারে থাকুক। ওকে, ভ্যাটিকান। জনসংখ্যা শূন্য হয়ে যায় না? জনসংখ্যা শূন্য হবে কেন, সমস্যা কি? হ্যাঁ, শোনেন, এখানে এখানে পোপেরা বসবাস করে। কারা বসবাস করে? পোপ, ধর্মযাজকরা বসবাস করে। আর তারা কখনো বিবাহ শাদী করে না। কি করে না? বিবাহ শাদী করে না। করে তারা মনে করে নারীরা যদি দেশে প্রবেশ করে তাহলে এই দেশটা নারীরা অপবিত্র করে ফেলবে। হ্যাঁ, এজন্য এদেশে স্থায়ী বসবাস নারীদের নেই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার জনসংখ্যা হয় কিভাবে, তাই না? আচ্ছা, জনসংখ্যা ঠিকই হয় কিভাবে? যখন কেউ মারা যায় তখন অন্যান্য দেশের যারা পোপ আছে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে নারী শূন্য দেশ ভ্যাটিকান। এরপরে আসেন, এরপরে আসেন সবচেয়ে বেশি ঘনত্ব, সবচেয়ে বেশি ঘনত্ব মোনাকো। মোনাকো নামক দেশে সবচেয়ে বেশি ঘনত্ব রয়েছে। এরপরে এরপরের পয়েন্ট দিয়ে লেখেন যে দেশে, যে দেশে 1 কোটি, 1 কোটি বা 20 মিলিয়ন, সরি 10 মিলিয়ন, 1 কোটি বা 10 মিলিয়নের বেশি মানুষ বসবাস করে, 10 মিলিয়নের বেশি মানুষ, বেশি মানুষ বসবাস করে, বসবাস করে তাকে মেগা সিটি বলে, মেগা সিটি বলে। একই সাথে লিখবেন
1980 সালে 1980 সালে ঢাকা মেগা সিটিতে রূপান্তরিত হয়। মেগা সিটিতে রূপান্তরিত হয়। ঢাকা মেগা সিটিতে রূপান্তরিত হয়। তাহলে যে দেশে 1 কোটি বা 10 মিলিয়নের বেশি মানুষ বসবাস করে তাকে মেগা সিটি বলা হয়, আর ঢাকা মেগা সিটি হয় 1980 সালে। পরের পয়েন্ট, যে দেশে না, যে শহরে লিখবেন। হ্যাঁ, এরপরে আসেন, যে শহরে 2 কোটি বা 20 মিলিয়নের বেশি মানুষ বসবাস করে তাকে মেটা সিটি বলে। জাতিসংঘের মতে, ইউএনও এর মতে, বিশ্বে 3টি মেটা সিটি রয়েছে। সবাই একটু দ্রুত লিখবেন, আজকের এমনিতেই অনেক লেখা, তাড়াতাড়ি লিখবেন। কেউ মিস করলে পরবর্তীতে ভিডিওটা আবার দেখে নেবেন। ওকে, তাকে মেটা সিটি বলে। জাতিসংঘের মতে 3টি মেটা সিটি রয়েছে। এটা কোন জায়গায় ছিল? এই ঠিক আছে না? তাকে দেখ ওঠে, বিশ্বে 3টি মেটা সিটি রয়েছে। এক নম্বরে হচ্ছে টোকিও, জাপান। এটা বিশ্বের প্রথম এবং বৃহত্তম মেটা সিটি। এরপরে 2 নাম্বার হচ্ছে নয়াদিল্লি, ভারত। 3 নাম্বার হচ্ছে সাও পাওলো কোথায়? সবাই একটু উত্তর দিবেন। সাও পাওলো কোথায়? সবাই একটু উত্তর দেন, দেখি কে কে জানেন সাও পাওলো কোথায় অবস্থিত। সাও পাওলো কোথায় অবস্থিত? পীযূষ রায় বলছে কনফিডেন্স থেকে স্যার জব মেডিসিনে গেল কবে আসলাম? আপনি আজকে দেখতেছেন? আপনি কোন ব্রাঞ্চের ছিলেন? সাও পাওলো, একজন সঠিক উত্তর দিয়েছে, দেখি। দুইজন দেখি। সাও পাওলো কোথায় অবস্থিত? সাও পাওলো বরিশালে না, এটা ব্রাজিল হবে। কোথায়? ব্রাজিলে। সাও পাওলো ব্রাজিলে। হ্যাঁ, সাও পাওলো হচ্ছে ব্রাজিল। কোথায়? লেখছে বরিশাল। চিন্তা করো, ব্রাজিলে সাও পাওলো। ওকে, কাছাকাছি গেছে। বরিশাল আর ব্রাজিল তো এক জায়গায়, এপার ওপার। হ্যাঁ, সাও পাওলো। আচ্ছা, সাও পাওলো। ওকে, তাহলে বিশ্বে কয়টা মেটা সিটি রয়েছে? 3টা মেটা সিটি রয়েছে। একটা কি? টোকিও, একটা নয়াদিল্লি, আর একটা হচ্ছে সাও পাওলো। ওকে, এরপরে আসেন, পরের পয়েন্ট দিয়ে লেখেন। পরের পয়েন্ট, এটা লেখা শেষ তো? ওকে, পরের পয়েন্ট দিয়ে লেখেন। বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই। হ্যাঁ, পাশাপাশি, একবারে এপার ওপার। বিশ্ব জনসংখ্যা দিবস মেগা সিটি। হ্যাঁ, 11 জুলাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে 1987 সালের এই দিনে বিশ্ব জনসংখ্যা
500 কোটি 500 কোটি অতিক্রম করে। তাহলে 1987 সালে এই দিনে বিশ্ব জনসংখ্যা 500 কোটি অতিক্রম করে বলে এই দিনকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়। লেখা শেষ? আচ্ছা, এরপরে লিখবেন জনসংখ্যা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা। জনসংখ্যা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থার নাম হচ্ছে ইউএনএফপিএ। যদি কেউ বলতে পারেন এটার পূর্ণরূপ কি? ইউএনএফপিএ এর পূর্ণরূপ কি? ইউএন যত জায়গায় দেখবেন ইউনাইটেড নেশনস। এফ এ হবে ফান্ড। কিসের জন্য? পপুলেশন অ্যাক্টিভিটিস। তাহলে দেখি তো সবাই একটু কমেন্টসে লেখেন তো এর পূর্ণরূপটা কি? সবাই একটু লিখেন। ইউএন মানে হচ্ছে কি? নিপোট না, এটা বিশ্ব আন্তর্জাতিক সংস্থা। হ্যাঁ, নিপোট হচ্ছে বাংলাদেশের। আমি কই কি আর আরেকজনে কয় কি? আমার তো বরিশালের ওপর কাউয়ারচর। হ্যাঁ, কাউয়ারচরের শান পাওলো নাই। আচ্ছা, লিখেন বিসিএস জব মেডিসিন শেরপুর শাখা থেকে শুভকামনা রইল স্যার আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ। আন্তর্জাতিক সংস্থা ইউএনএফপিএ, সবাই একটু লিখেন ইউএনএফপি এর পূর্ণরূপ কি? আমি বলেছি যত জায়গায় ইউএন দেখবেন সব জায়গায় জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। এফ এ হচ্ছে ফান্ড, এরপরে পি তে হচ্ছে পপুলেশন, ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। লিখেন দেখি। ওকে, ঠিক আছে। এর সদর দপ্তর, এটার সাব পয়েন্ট দিয়ে লিখবেন হেডকোয়ার্টার মানে সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। কোথায়? নিউ ইয়র্ক। আর প্রতিষ্ঠা কত সালে হয়? প্রতিষ্ঠা বলেন তো। প্রতিষ্ঠা কবে বলেন তো? আমি একটা ক্লু দেই। প্রতিষ্ঠা হয় ওআইসি যে সালে প্রতিষ্ঠিত হয়, এটাও সেই সালেই প্রতিষ্ঠিত হয়। বলেন কবে? দেখি পারেন কিনা আপনারা। মাথা চুলকায়? হ্যাঁ, ওআইসি 72 হয়। ওআইসি কবে হয়? ওআইসি 74 সালে। 1974 সালে ওআইসি প্রতিষ্ঠিত। একজন উত্তর দিচ্ছেন সঠিক উত্তর। ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটাও সেই সালেই প্রতিষ্ঠিত হয়েছে। ওইটা না পারলে এটাও মিস করবেন। চৈতি পাখি ভালো আছেন? কোনো খোঁজ খবর নাই আপনাদের হবিগঞ্জের? 1974 সালে না, 1974 সালে না। দুইজন উত্তর দিছে সঠিক উত্তর এখন পর্যন্ত এতগুলো কমেন্টস এর মধ্যে। এখানে 1.2K আছি আমরা লাইভে, 1.2K। যদি প্রত্যেকেও একটু কমেন্টস করেন দেখি কার হয়েছে। অনেকেই 74 লিখছেন। 3 জন এখন পর্যন্ত, 3 জন পেয়েছি। 1.2K এর মধ্যে এখন পর্যন্ত 3 জন পেয়েছি। তাহলে বোঝা যায় পরীক্ষাটা কত হার্ড হচ্ছে, তাই না? 74। কি নাম? বিসিএস জিন্দেগি নাকি কি নাম? 3 জন, 4 জনের সঠিক উত্তর পেয়েছি এখন পর্যন্ত। 4 জন। আমার অফলাইনে সামনে যারা বসে আছে তারাও পারে নাই। 5 জন। আল্লাহ কি অবস্থা! 6 জন, 7 জন, 8 জন। মাশাআল্লাহ, হ্যাঁ এখন সবাই পারবে। 1969। থ্যাংক ইউ যারা পারছেন। 1969 সালে। 1969 সালে। আরে এতক্ষণ তো ইয়া দেখলেও হয়ে যায়, গুগল করলেও হয়ে যায়, অথবা চ্যাট জিপিটি করলেও হয়ে যায়। ওকে, লেখা শেষ। তাহলে আন্তর্জাতিক এই সংস্থাটা মনে রাখবেন। থ্যাংক ইউ। এরপরে আসেন 2টা তত্ত্ব, জনসংখ্যা বিষয়ক গুরুত্বপূর্ণ 2টা তত্ত্ব লিখে রাখবেন। পরের পয়েন্ট দিয়ে লেখেন জনসংখ্যা বিষয়ক
দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। গুরুত্বপূর্ণ তত্ত্ব। 1 নাম্বার, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। জনসংখ্যা তত্ত্ব। জনসংখ্যা তত্ত্ব ম্যালথাসের কি বলেছেন? উনি বলেছেন খাদ্য বৃদ্ধি পায়, খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে, গাণিতিক হারে। গাণিতিক হারে কিরকম? 1, 2, 3, 4 এরকম 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 বাড়তে থাকে। হ্যাঁ, এরকম এরকম বৃদ্ধি পায়। 1, 2, 3, হ্যাঁ, 1, 2, 3, 4, 5 এরকম হারে বৃদ্ধি পায়। আর এটাকে গাণিতিক ভাষায় বলে কি বলে বলেন তো? সমান্তর ধারা। কি বলে? সমান্তর ধারা বলে না, নাকি গুণোত্তর ধারা? সমান্তর ধারা। কি বলা হয়? সমান্তর ধারা। সমান্তর ধারায়। তাহলে খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে বা সমান্তর ধারায়, কিন্তু কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়। মানুষ খাইতে পারুক আর না পারুক, জনসংখ্যা হবেই। হ্যাঁ, জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধি পায়, জনসংখ্যা চক্রবৃদ্ধি হারে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। একজন বলছে চক্রবৃদ্ধি হারে, জ্যামিতিক হারে, জ্যামিতিক হারে, জ্যামিতিক হারে। হ্যাঁ, যেমন কিভাবে? 1, 2, 4, হ্যাঁ, 8, এরপরে 16, এরপরে 32, এরকম এরকম বৃদ্ধি পায়। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় গুণোত্তর ধারা। হ্যাঁ, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারায় খাদ্য বৃদ্ধি পায়, গুণোত্তর ধারায়। খাদ্য বৃদ্ধি পায় কিভাবে? মানে সরি, জনসংখ্যা বৃদ্ধি পায় কিভাবে? গুণোত্তর ধারায়। তার মানে যে হারে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পায় সেই হারে আমাদের খাদ্য বৃদ্ধি পায় না। এই জন্য আপনি যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করেন, আপনি যদি ফ্যামিলি প্ল্যানিং না করেন, তাহলে দেখবেন আপনার প্রকৃতি আপনার ফ্যামিলি প্ল্যানিং অটোমেটিক করে দিছে। হ্যাঁ, কিভাবে? মাঝে মধ্যে ভূমিকম্প দিবে। অর্থাৎ আপনার প্রকৃতির ভারসাম্য যদি নষ্ট হয়, তাহলে প্রকৃতি নিজে নিজেই এই ভারসাম্যটা তৈরি করে ফেলে। বিভিন্ন ঘূর্ণিঝড়, বিভিন্ন মহামারী, তারপরে ভূমিকম্প, পাহাড় ধস, তারপর বিভিন্ন যুদ্ধ, এর মাধ্যমে প্রকৃতি কি করে? এর ভারসাম্য রক্ষা করে। আর এইভাবে যদি জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, এইভাবে যদি জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, হ্যাঁ, এইভাবে যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে প্রতি 25 বছর পর, প্রতি 25 বছর পর কোন এলাকার জনসংখ্যা দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়। আর তবে এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা কার্যকর ছিল 2000 সাল পর্যন্ত। এরপরে আর এই ইয়াটি আর মানা হয় না, বুঝছেন? এত জনসংখ্যা হয়েছে, এখন একবারই অনেক দ্বিগুণ হয়ে যায়। ওকে, রে একজন বলছে স্যার এখন তো সিজার 2 বছর বেশি হয় না। কে বলছে হয় না? সবার সিজার হয় না, বুঝছেন? সব সিজার হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে হয়েছে, মেয়ের ঘরে আবার ছেলে হয়েছে, আমি নানা হয়ে গেছি, জনসংখ্যা এভাবে বৃদ্ধি পায়। ও মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, এই আরেকটা তত্ত্ব দিয়েছে রহিমা, না না, কি জানো, দূর কি বলছি, কে জানো তত্ত্বটা দিল? হ্যাঁ, কে জানো তত্ত্বটা দিল? কি যেন একটা তত্ত্ব দিছে। এরপর আসুন 2 নাম্বার। 2 নাম্বার দেন, 2 নাম্বার। বুঝলাম না, উঠে না কেন এটা? 2 নাম্বার। 2 নাম্বার দিয়ে লিখবেন ডাল্টনের কাম্য জনসংখ্যা তত্ত্ব। ডাল্টনের কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব। ওকে, কাম্য জনসংখ্যা তত্ত্ব কি?
কাম্য জনসংখ্যা হচ্ছে, ডাল্টন বলছে প্রকৃতি যা করে করুক, আপনার কাজ আপনি চালাইয়ে যান। হ্যাঁ, আপনার কাজ আপনি চালাইয়ে যান, কোনো কিছু চিন্তা করার দরকার নাই। যে জনসংখ্যা হলে একটি দেশের মোট জাতীয় আয় এবং মাথাপিছু আয় সর্বাধিক হয়, ওইটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। তার মানে ওই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত চালাতেই থাকেন। কথা কি ক্লিয়ার? তাহলে দেখেন, যে জনসংখ্যা হলে একটি দেশের মোট জাতীয় আয় এবং মোট মাথাপিছু আয় সর্বাধিক হয়, তাই কাম্য জনসংখ্যা তাহলে জনসংখ্যা কিন্তু কম থাকলে মাথাপিছু আয় বেড়ে যায়, জাতীয় আয় বেড়ে যায়। আচ্ছা, আপনার মোবাইলটা একটু নেট ভালো করে সার্ভিস দেন আর মোবাইলটা ল্যান্ডস্কেপ করে নেন। আমার লেখা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, বোঝাও যাচ্ছে। সুতরাং নিজে সারুন, এরপরে অপরকে সাজেশন দেন। ওকে, এই আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? লেখা কি ক্লিয়ার নাকি স্পষ্ট? বলেন, লেখা কি ক্লিয়ার নাকি স্পষ্ট? ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই দুইটা তত্ত্ব আপনারা একটু মনে রাখবেন। তাহলে মোটামুটি আমরা বিশ্ব জনসংখ্যা নিয়ে আলোচনা করলাম। ক্লিয়ার? কি সুন্দর ক্লিয়ার। কি সুন্দর ক্লিয়ার। কাম্য জনসংখ্যা। ওকে, এরপরে আসেন বাংলাদেশের জনসংখ্যা। বিশ্বের দিকে এত খেয়াল দিয়ে লাভ নাই, নিজেদেরটা নিজেরা বুঝি। হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যা লক্ষ্য করেন, প্রথম পয়েন্ট দিয়ে লেখেন ছোটদের বিশ্বকোষ তথ্য মতে আয়তনে বাংলাদেশ 90তম এবং বিবিএস এর তথ্য মতে বিবিএস এর পূর্ণরূপ কি? যদি কেউ পারেন একটু লিখে দেন। তথ্য মতে 94তম। তাহলে আয়তনে বাংলাদেশ 90তম হচ্ছে ছোটদের বিশ্বকোষ তথ্য মতে, আর বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান ব্যুরো এর তথ্য মতে বাংলাদেশের আয়তন হচ্ছে 94তম বিশ্বে। ওকে, কিন্তু জনসংখ্যায় লিখেন, জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের, এটা মনে রাখবেন খুব গুরুত্ব সহকারে, বিশ্বের কততম? অষ্টম। বিশ্বের অষ্টম। এরপরে লিখবেন বিশ্বের অষ্টম। এশিয়ার পঞ্চম। এরপরে লিখবেন মুসলিম বিশ্বের, এর গরম লাগে কেরে? হ্যাঁ, মুসলিম বিশ্বের, এসিটা দেখেন তো কি হয়েছে, মুসলিম বিশ্বের কততম? চতুর্থ। এরপরে লিখবেন দক্ষিণ এশিয়ার তৃতীয়। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। গুড। ব্যবস্থাপনা কেউ আছেন কেন, কি হয়েছে? দক্ষিণ এশিয়ার তৃতীয়। দক্ষিণ এশিয়ার কততম? দক্ষিণ এশিয়ার তৃতীয়। তাহলে দেখেন জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের মধ্যে অষ্টম,
এশিয়ার মধ্যে যদি বলা হয় তাহলে পঞ্চম, যদি পরীক্ষা আসে মুসলিম বিশ্বের কততম, চতুর্থ, যদি আসে দক্ষিণ এশিয়ায় বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে, দক্ষিণ এশিয়ার সংগঠনের নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কততম? তৃতীয়। ওকে, তৃতীয়। তাহলে দেখেন আমাদের আয়তনে অনেক নাম্বার পেলেও আমরা জনসংখ্যা কিন্তু তেমন একটা নাম্বার আর্ন করতে পারি নাই, পারছি? তার মানে জনসংখ্যা আমাদের কম আর আয়তন বড়, নাকি? হ্যাঁ, তাহলে মাথা লড়ান কেন? আরো লাগবে জনসংখ্যা। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের এই ছোট্ট একটা আয়তনের মধ্যে জনসংখ্যা অধিক, তাই না? অধিক। আচ্ছা, এখন দেখেন তো এই জনসংখ্যার নিয়ন্ত্রণ যদি আমরা না করি তাহলে এক সময় কি হবে? জনসংখ্যা ব্লাস্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্লাস্ট হয়ে যাবে। তাহলে আমাদের জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করতে হবে। এই একটা রাষ্ট্রের জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে কিসের মাধ্যমে? সরকারি পর্যায়ে। কিসের মাধ্যমে? সরকারি পর্যায়ে। নিয়ন্ত্রণ করার জন্য যে নীতিমালা তৈরি করা হয় সেটা কি বলা হয়? জনসংখ্যা নীতি। কি বলা হয়? জনসংখ্যা নীতি। তাহলে শিরোনাম করেন জনসংখ্যা নীতি। জনসংখ্যা নীতি, শিরোনাম করেন জনসংখ্যা নীতি। জনসংখ্যা নীতি লেখা শেষ? জনসংখ্যা নীতি। ওকে, আসেন প্রথম পয়েন্ট। 1973 সালে জনসংখ্যাকে প্রধান সমস্যা চিহ্নিত করে জাতীয় জনসংখ্যা নীতি, জাতীয় জনসংখ্যা নীতি, জাতীয় জনসংখ্যা নীতি পেশ করা হয়। জাতীয় জনসংখ্যা নীতি পেশ করা হয়। জাতীয় জনসংখ্যা নীতি পেশ করা হয় কত সালে? 1976 সালে। তাহলে বলেন জনসংখ্যা যে বাংলাদেশের একটা সমস্যা, হ্যাঁ, বাংলাদেশে যে একটা সমস্যা, এটা প্রথম চিহ্নিত হলো কত সালে? 1976 সালে। এরপরে আসেন 2004 সালে। 2004 সালে জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়। জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়। এই নীতির সবচেয়ে জনপ্রিয় স্লোগান, সবচেয়ে জনপ্রিয় স্লোগান কি? দুটি ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আলহামদুলিল্লাহ ভালো আছি রুবিনা আপু। লিখছেন? ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। সবাই দ্রুত লিখেন, লেখা হলে ডান লিখেন। লেখা হওয়ার সাথে সাথে ডান লিখবেন, লেখা হওয়ার সাথে সাথে ডান, নাহলে কিন্তু আমি বুঝবো না। আচ্ছা, ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এটা কত সালের স্লোগান? 2004 সালের। পরের পয়েন্ট দিয়ে লেখেন সর্বশেষ 2012 সালে বা বর্তমানে 2012 সালের জনসংখ্যা নীতি বাস্তবায়নাধীন রয়েছে বা প্রচলিত রয়েছে। নীতি প্রচলিত রয়েছে।
2012 সালের জনসংখ্যা নীতি প্রচলিত রয়েছে। এই নীতির স্লোগান এই নীতির স্লোগান কি? দুটি সন্তানের বেশি নয় দুটি সন্তানের বেশি নয় দুটি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়। দুটি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়। না হলে ভালো হয়। দুটি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়। লিখছেন? দেখছেন? দুটি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়। লিখছেন? দুটি না হলে ভালো হয় না, একটি হলে ভালো হয়। লাগবেই একটা, লাগবেই। আচ্ছা দেখি কার কয়টা লাগে, ওই একটির জায়গায় কার কয়টা লাগে বসাই দেন, দেখি কার কয়টা লাগবে। দুটি সন্তানের বেশি নয়, এতটি হলে ভালো হয়। দেখি কার কয়টা লাগবে, দেখা যাক আজকের দেখা যাক। ও, স্লোগান দিয়ে মানুষকে দমানো সম্ভব নয়। এক্স্যাক্টলি, এইটা একটা ভালো কথা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখছেন? একজনে লিখছে 5টা। আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আজকের যা বলবেন সেটাই কবুল করবে আল্লাহ। হ্যাঁ, আজকের আমরা সবাই মুসল্লি, আপনারা সবাই মুসল্লি। আমি পাঞ্জাবি পরে আসছি, দেখছেন? ওকে, একজনে বলছে 7টি, একজন বলছে 4টি, একজনে 3টি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। একজনে বলছে 13টি। মাশাল্লাহ মাশাল্লাহ, 13টি। 11টি হলে ভালো হয়। মাশাল্লাহ। লাগবে না স্যার, আল্লাহ আপনার কবুল করুক, আপনার সমস্যা আছে। এরপরে আসেন 3টা। আর কে? একজন একটাই বলছে। ওকে, মাশাল্লাহ, 3টা। ক্রিকেট টিম, ও মাশাল্লাহ। আম্পায়ার লাগবে না? আম্পায়ার লাগবে না ক্রিকেট টিমের সাথে? মাশাল্লাহ মাশাল্লাহ। দুটি সন্তানের বেশি নয়, 5টি হলে ভালো হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, যার জায়গাটা 12টা হলে ভালো হয়। এই তো মাশাল্লাহ, সবাই সাহস করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার মুসল্লিদেরকে আজকের কবুল করো। আচ্ছা, এরপরে কোন পর্যন্ত গেলাম? বর্তমানে 2012 সালের জনসংখ্যা নীতি প্রচলিত রয়েছে। এর স্লোগান, এখানে কি বলছি? এর স্লোগান, হ্যাঁ, এর স্লোগান হচ্ছে, মাশাআল্লাহ। এই এখন একটু থামেন, আর লাগবে না, এখন একটু থামেন, একটু থামেন। আর দরকার নেই, অনেক হয়েছে। মাশাআল্লাহ। ওকে, এরপরে আসেন আর একটা দুই একটা তথ্য লিখে এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব। এখনো মূল আলোচনায় যাইনি। এরপর লিখেন, জনসংখ্যা বিষয়ক তথ্যকে তথ্যকে ডেমোগ্রাফি বলে। জনসংখ্যা বিষয়ক তথ্যকে, হ্যাঁ, তথ্য কোনটা? এটা না, এটা তথ্য, এটা তথ্যই। হ্যাঁ, এটা তথ্য। জনসংখ্যা বিষয়ক তথ্যকে ডেমোগ্রাফি বলে। ওটা তো তথ্য। 20টা। আমিন। তবে বিষয় হচ্ছে, যে কয়টা বলছেন তাদের বউ হবে কয়টা? যারা এই 13টা 14টা 20টা বলতেছেন, তাদের বউ হবে কয়টা? আমি তো এই টেনশনে আছি। ওকে, ঠিক আছে। ওকে, জনসংখ্যা বিষয়ক তথ্যকে ডেমোগ্রাফি বলে। এরপরে লিখেন, জাতীয় জনসংখ্যা দিবস। জাতীয় জনসংখ্যা দিবস কবে বলেন তো? জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে 2 ফেব্রুয়ারি। মনে রাখবেন, কবে? 2 ফেব্রুয়ারি। জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। দেখছেন? ওকে, জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি গেল আমাদের মোটামুটি সাধারণ তথ্যগুলো। এরপরে আসেন, বাংলাদেশে আবার আন্তর্জাতিক যেরকম একটা সংগঠন আছে জনসংখ্যা বিষয়ক, বাংলাদেশেও এরকম কি আছে?
হ্যাঁ, বাংলাদেশেও এরকম প্রতিষ্ঠান আছে, লিখেন জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান, এটা বাংলাদেশে। জনসংখ্যা বিষয়ক, আজকের সবাই মোটামুটি যে যা পারে, হ্যাঁ, পারুক আর না পারুক, হ্যাঁ, কমেন্টস তো কইরে রাখবে যে কয়টা লাগবে, পারুক আর না পারুক। ওকে, ঠিক আছে। জনসংখ্যা বিষয়ক, জনসংখ্যা বিষয়ক কি প্রতিষ্ঠান, জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান। 1 নাম্বার দিয়ে লেখেন বিএনএনসি, বিএনএনসি, বিএনএনসি। বাংলাদেশ, বিতে বাংলাদেশ, এনে ন্যাশনাল, ন্যাশনাল, এনে নিউট্রিশন, নিউট্রিশন, সিতে কাউন্সিল, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল। বাংলাদেশ, স্যার একটা কমেন্টে করি নেই। আচ্ছা আচ্ছা, এই যারা চারটে চারটে করতেছে এদের একটাও জুটবে না, দেখেন। হ্যাঁ, আগে একটার নিয়ত করেন, এরপরে যদি চারটে হয় তাহলে দেখা যাবে না। হ্যাঁ, লাভলি আসো, লাভলি আসো তুই, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল। ওকে, এটা প্রতিষ্ঠা 1975। প্রতিষ্ঠা কবে? প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা 1975। অবস্থান, অবস্থান মুহাম্মদপুর, অবস্থান মুহাম্মদপুর, অবস্থান মুহাম্মদপুর। প্রতিষ্ঠা 1975, অবস্থান মুহাম্মদপুর। এরপরে লিখেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, 2 নাম্বার, 2 নাম্বার, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, 2 নাম্বার, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, এটাও প্রতিষ্ঠা 1975, আর এটাও মুহাম্মদপুর, এটাও মুহাম্মদপুর। ওকে, 3 নাম্বার দিয়ে লেখেন নিপোর্ট, 3 নাম্বার, নিপোর্ট, নিপোর্ট, ন্যাশনাল ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন, পপুলেশন রিসার্চ, রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ট্রেনিং। এটা প্রতিষ্ঠা 1977, প্রতিষ্ঠা 1977, প্রতিষ্ঠা 1977। ঢাকা, ঢাকা, মোহাম্মদপুর ঢাকা, ভাই মোহাম্মদপুর ঢাকা, মোহাম্মদপুর ঢাকা। ওর এরপরে আসেন প্রতিষ্ঠা 1977। আর এই যে নিপোর্ট, নিপোর্ট এটা বাংলাদেশের একমাত্র, বাংলাদেশের একমাত্র জনসংখ্যা বিষয়ক, জনসংখ্যা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র। অবস্থান, অবস্থান কবরস্থানে, অবস্থান কোথায়? কবরস্থান কোথায়? এই তো বুঝছেন, হুম, কবরস্থান আজিমপুর। অবস্থান আজিমপুর। দ্রুত লিখেন, দ্রুত লিখেন।
দ্রুত লিখেন, লেখা হলে সবাই একটু ডান লিখেন, সবাই একটু ডান লিখেন। সবাই একটু ডান লিখেন। অবস্থান আজিমপুর। তাহলে দেখেন, দেখেন যেখানে জনসংখ্যা নিয়ে গবেষণা করে জনসংখ্যা মোটামুটি হয়, সেখানেই আবার মারা গেলে কি করে? দাফন করে। তার মানে মনে রাখবেন, মানুষের জন্ম যেখানে, মৃত্যুও সেখানে। স্যার আর স্টুডেন্ট, আমি স্যারের পুরাতন, হ্যাঁ লাভলি আমার অনেক দিনের স্টুডেন্ট, অনেক আগের স্টুডেন্ট, কইতে পারি না। আচ্ছা, তাহলে মানুষের জন্ম যেখানে, মৃত্যু সেখানে। মনে রাখবেন, নিপটের সদর দপ্তর এটা আসে, অবস্থান কোথায় এটা আসে? হ্যাঁ, এটা কোথায়? আজিমপুরে। মনে থাকে জানো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে 4 নাম্বার দিয়ে লেখেন। 4 নাম্বার, 4 নাম্বার দিয়ে লেখেন। 4 নাম্বারে কি লিখবেন? এনপিসি। নতুন দলটার নাম কি? এনসিপি? না, এনসিপি লেখার দরকার নেই, এনপিসি। 4 নাম্বার, হ্যাঁ, ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, এনপিসি। এটা পারবেন, ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, ন্যাশনাল পপুলেশন কাউন্সিল। এটা প্রতিষ্ঠা 1994, 1994। আর এটার অবস্থান ওই মোহাম্মদপুর, ঢাকা, মোহাম্মদপুর, ঢাকা, মোহাম্মদপুর, ঢাকা। এনপিসি 1994, আর এটাও অবস্থান মোহাম্মদপুর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম মিজান ভইয়া। এ আমার বরগুনার গুলা কই? বরগুনার গুলার একটারেও দেখি না, গেছে কি এগুলা? একজনরেও দেখি না বরগুনার। নিজেরা কেমন যেন একা একা লাগতেছে। ওকে, এনপিসি 1994 সালে মোহাম্মদ। এখন দেখেন, আমরা 4টা প্রতিষ্ঠান পড়েছি। কয়টা প্রতিষ্ঠান? আমরা 4টা প্রতিষ্ঠান পড়েছি, 4টা। এই 4টা প্রতিষ্ঠানের প্রথম দুইটা মোহাম্মদপুরে, একই সালে, 75 সালে। কত সালে? 75 সালে। তৃতীয় নাম্বারটা ওই দুইটার 2 বছর পর, তার মানে নিপোর্ট কত সালে? সাল মনে থাকবে এবার? প্রথম দুইটা 75 সালে, হ্যাঁ, ওই দুইটার 2 বছর পর নিপোর্ট 77 সালে। আবার যেটা লাস্টের সেটাও আবার মোহাম্মদপুরে। তার মানে তিনটাই মোহাম্মদপুরে, আর একটা আজিমপুরে। ওকে, আসি বরিশাল আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনিকা দে নাহার, কি ফাইয়ান নাহার, স্যার আসেন। বেটা তুই ডিনার কর, বুঝছি তোর ক্ষুধা লাগছে। লাভলি, তোর ক্ষুধা লাগছে বুঝতে পারছি। ওকে, শেষ। এরপরে আসেন, এখন এই যে জনসংখ্যা আমাদের বৃদ্ধি পেল বা জনসংখ্যা আমাদের সমস্যা তৈরি হলো, আমরা বুঝলাম কিভাবে যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাইছে অথবা কমছে? এটা আমরা বুঝি কিভাবে? এটা আমরা জনসংখ্যা কাউন্ট করে বুঝি। কিভাবে বুঝি? কাউন্ট করে বুঝি। তার মানে এখন আমাদের কি লাগবে? কাউন্ট করতে হবে। আর আপনি আমি এটা কাউন্ট করলে কখনোই হবে না। কে কাউন্ট করতে হবে? সরকারি পর্যায়ে কাউন্ট করতে হবে। তখন এটাকে বলা হবে আদমশুমারি। কি বলা হবে? আদমশুমারি। তাহলে আদমশুমারি কাকে বলে বলেন তো? আদমশুমারি কাকে বলে? আমরা আসি তো। থ্যাংক ইউ বরগুনাবাসী, থ্যাংক ইউ। অনেকে রাজবাড়ী থেকে আছেন, থ্যাংক ইউ। স্যারের ক্ষুধা নাই। তুই জানো আমার ক্ষুধা নাই, আল্লাহ আপনার বিচার করুক। ক্ষুধায় মরতেছি, ক্ষুধা নাই। আমি বরগুনা, পাথরঘাটা, কাকসিরা। মাছ খাওয়েন, আসতেছি। পাথরঘাটা আসবে ইনশাল্লাহ। ওকে ওকে, তাহলে শিরোনাম করেন আদমশুমারি। আদমশুমারি কাকে বলে আগে একটু লিখেন। জনসংখ্যার সরকারি গণনাকে আদমশুমারি বলে।
সরকারি গণনাকে আদমশুমারি বলে। আদমশুমারি বলে। 1086 সালে 1086 সালে ইংল্যান্ডের রাজা প্রথম নথিভুক্ত আদমশুমারি চালু করেন। আদমশুমারি চালু করেন। আদমশুমারি চালু করেন। এর পরের পয়েন্ট দিয়ে লেখেন 1801 সালে 1801 সালে ওই ইংল্যান্ডে প্রথম আধুনিক আদমশুমারি চালু হয়, শুরু হয়। আধুনিক আদমশুমারি শুরু হয় 1801 সালে ইংল্যান্ডে প্রথম আধুনিক আদমশুমারি শুরু হয়। আদমশুমারি শুরু হয়। এরপরে লিখেন 1872 সালে লর্ড মেয়ো উপমহাদেশে প্রথম আদমশুমারি করেন। প্রথম আদমশুমারি করেন। এরপরে 1974 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়। প্রথম আদমশুমারি হয় স্বাধীন বাংলাদেশে 1974 সালে প্রথম আদমশুমারি হয়। গেল কই? প্রথম আদমশুমারি হয়। এরপরে সর্বশেষ 15 থেকে 21 জুন 2022 ষষ্ঠ আদমশুমারি হয়, যা থাম কিলামু কিন্তু তা জনশুমারি লেখতে তো দিবি, শেষ করতে তো দিবি। জনশুমারি শেষ হওয়ার আগেই লাভ দেস। জনশুমারি ও গৃহ গণনা নামে পরিচিত। জনশুমারি ও গৃহ গণনা নামে পরিচিত। হ্যাঁ, এই হচ্ছে টোটাল আদমশুমারির টাইমলাইন। হ্যাঁ, আদমশুমারির টাইমলাইন। হচ্ছে আদমশুমারির টাইমলাইন। এখন আসেন, বাংলাদেশে আদমশুমারি করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশে আদমশুমারি পরিচালনা করে বিবিএস বা পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরো। আর এই বিবিএস প্রতিষ্ঠা 1974 সালে। বিবিএস প্রতিষ্ঠা হয় 1974 সালে। আর এই পরীক্ষা আসতে পারে বিবিএস কোন মন্ত্রণালয়ের অধীনে? হ্যাঁ, এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। আপনারা যারা ক্লাস করছেন, যদি ক্লাসটা ভালো লাগে অথবা যদি মনে করেন যে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, তাহলে দয়া করে একবার করে একটু শেয়ার করেন, দয়া করে একবার করে একটু শেয়ার করেন। এই একজন বলছে শিমু ইসলাম, জব মেডিসিন যতগুলো ফ্রি ক্লাস দেয়, এতগুলো ফ্রি ক্লাস দিলে জীবনেও টাকা দিয়ে ভর্তি হব না। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা যদি সব ক্লাসগুলো এভাবে ফ্রি পান, আলহামদুলিল্লাহ, টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নাই, জাস্ট একটু কৃতজ্ঞতা প্রকাশ করলেই হবে। কথা কি ক্লিয়ার? জাস্ট একটু কৃতজ্ঞতা প্রকাশ করলেই হবে। আর কৃতজ্ঞতা তখনই বুঝবো যে আপনি প্রকাশ করেছেন, তখনই বুঝবো যখন আপনি সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে একজন হবেন এবং সর্বোচ্চ মেনশনকারীদের মধ্যে একজন হবেন। দেখি কে কে হতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন, যদি এরকম কেউ হতে পারেন, তাহলে নাসির স্যারের বুক আপনাদের জন্য, নাসির স্যারের বুক আপনাদের জন্য। সো দেখি, আসুন আমাদের গাড়ির কাছে, সরি কি বলি, আসুন আমাদের লাইভ ক্লাসে এবং জিতে নিন নাসির স্যারের বুক গুলো। ওকে, ঠিক আছে। ওকে স্যার, ক্লাস যা হচ্ছে না, ভুলেই গেছি শেয়ারের কথা, বইয়ের কথা ভুলেই গেছেন। ওকে ওকে, তাহলে আমি 2 মিনিট সময় দিচ্ছি, সবাই আরেকবার একটু শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। ওকে ওকে, তাহলে বাংলাদেশে আদমশুমারি পরিচালনা করে কারা? পরিসংখ্যান ব্যুরো। এরপরে আসেন, তাহলে একটু রিপোর্টটা দেখি, জনশুমারি ও গৃহ গণনার রিপোর্টটা একটু দেখি। জনশুমারি ও গৃহ গণনা, আমাদের জব মেডিসিনের একটা বৈশিষ্ট্য সত্যিকারের কথা বলি, একটা বৈশিষ্ট্য হচ্ছে সবাই ভালো। বাংলাদেশে যত শিক্ষক আছেন সবাই ভালো, যে যে প্রতিষ্ঠানই থাকুন না কেন, সবাই চান সবার মতো বুঝাতে, সবাই চান কি সবার মতো বুঝাতে, এবং সবাই ভালো। হ্যাঁ, আমাদের জব মেডিসিনের টিচার প্যানেল এটাও আলহামদুলিল্লাহ খুব ভালো। সাধারণ জ্ঞানে যেমন আমাদের গত ক্লাস আপনাদের ফিরিয়ে নিলেন আমাদের শ্রদ্ধেয় খালিদ সাইফুল্লাহ স্যার, অসাধারণ একটা ক্লাস নিয়েছেন, তাই না? খুব ভালো ক্লাস নিয়েছেন, এবং খালিদ সাইফুল্লাহ স্যার দীর্ঘদিনের অভিজ্ঞ একজন শিক্ষক। হ্যাঁ, এরপরে আমাদের জিকেতে আমাদের আন্তর্জাতিকে পড়ান আমাদের সবুজ স্যার, সবুজ স্যার আন্তর্জাতিকের অসাধারণ ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, আমাদের বা নাসির স্যার তো আছেনই, মমিনুল স্যার আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি, বাকিটা এটা সময় বলে দিবে। হ্যাঁ, কারণ আপনারা যদি দেখা যায়, এই যে আজকের যেমন অনেক যতজন লাইভে আছেন, এটাই বোঝা যায় যে আপনারা আমাদেরকে ভালোভাবে গ্রহণ করছেন। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন এভাবে যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি। হ্যাঁ, ওকে ওকে, এরপরে আসেন, কোন পর্যন্ত গেলাম? অধীনে। এরপরে শিরোনাম করেন জনশুমারি ও গৃহ গণনা রিপোর্ট। জনশুমারি ও গৃহ গণনা 2022। আচ্ছা বলেন তো, আদমশুমারি বা জনশুমারি এটা কয় বছর পর পর হয়? এটা আর লিখে দিতে হবে, 10 বছর পর পর হয়। হ্যাঁ, 10 বছর পর পর। 2বার নিয়ম মানেনি, প্রথমটা প্রথমবার আর এইবার হ্যাঁ করোনার কারণে হয় নাই, করোনার কারণে একটু ছাড় দিছে, বুঝছেন, একটু ছাড় দিছে। হ্যাঁ, ওকে ওকে, প্রথম পয়েন্ট দিয়ে লেখেন, প্রথম ডিজিটাল শুমারি, প্রথম ডিজিটাল শুমারি। ও আমাদের আমাদের শ্রদ্ধেয় আরো স্যারদের কথা বলাই হয় নাই আসলে। হ্যাঁ, স্যাররা আমাদের বিজ্ঞানের শ্রদ্ধেয় যে স্যাররা আছেন, বিশেষ করে মালেক স্যার আছেন, তারপরে নাইম স্যার না জানো কি একজন দেখলাম স্যার ক্লাস নিচ্ছেন, খুবই অসাধারণ ক্লাস নিচ্ছেন। যাই হোক,
হ্যাঁ, এরপরে আমাদের ভাইবার ক্লাস, ওই যে মিলন স্যার অসাধারণ ক্লাস নেন ভাইবার। হ্যাঁ, শ্রদ্ধেয় মিলন স্যার অসাধারণ ক্লাস নেন। আচ্ছা, 10 বছর পর পর হয়। এটা প্রথম ডিজিটাল সুমারি। মোট জনসংখ্যা লিখেন, জনসংখ্যা, মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা মনে রাখবেন 1698 28911, 1698 এতে কি হয় দেখার দরকার নাই, শুধু ডিজিট মনে রাখেন মোবাইল নাম্বারের মতো 017 26 77 78 89, এরকম আছে না? এরকম মনে রাখেন, মোবাইল নাম্বার যেরকম মনে রাখেন এইভাবে 1698 28911, এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। বলেন 1698 28911, 1698 28911। তার মানে এখন দেখেন তো বাঙালি যে জাতি, এটা কি 1600 হবে? হ্যাঁ, 16,000 হবে, লক্ষ হবে, এ কোটি, এ বাঙালি জাতি, শঙ্কর জাতি, হাইব্রিড জাতি, বাম্পার ফলন। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, তাহলে 16 এটা অবশ্যই কোটি হবে, কোটির পরে কি হবে? লক্ষ, এরপরে হাজার, এরপরে এটা মিলাই নেবেন। ও দেখার দরকার নেই, ডিজিট মনে রাখেন 1698 28911। ওকে, ঠিক আছে। এরপরে আসেন জনসংখ্যা নারী পুরুষের অনুপাত। প্রথম লিখেন পুরুষ অনুপাত নারী, পুরুষ অনুপাত নারী কত কত বলেন তো? 98 অনুপাত 100। এখন তা তো দেখার দরকার নাই, ওই 2022 সালে যেটা দিছে ওইটা। কথা বলছেন, এখন যেটা থাকে থাকুক, ওটা পরে হবে। ওকে, তাহলে পুরুষ ও নারীর অনুপাত কত? 98 অনুপাত 100। পুরুষ কতজন আর নারী কতজন? বেশি কারা? এতে আমরা খুশি, অখুশি না। আগে যখন পুরুষ ছিল, নিজের কপালেরটা আছে কি নাই একটা টেনশন থাকতো, সারাক্ষণ ধুক 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 করতো, আল্লাহ আমার ডাকুই। এখন আমার ডাক তো আছি, আর কপাল যদি ভালো থাকে। ওকে, যাই হোক, ওটা আর বললাম না। তাহলে পুরুষ ও নারীর অনুপাত গেল এটা। এরপরে আসেন জনসংখ্যা বৃদ্ধির হার। হ্যাঁ, বৃদ্ধির হার 1.22%। জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। হ্যাঁ, 1.22%। এরপরে লিখেন ঘনত্ব। ঘনত্ব, ঘনত্ব কত বলেন তো? ঘনত্ব হচ্ছে 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে। 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে, প্রতি বর্গ কিলোমিটার 1119 জন। আচ্ছা, এরপরে আসেন ঘনত্বে কিন্তু আবার বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ, বিশ্বের ষষ্ঠ। ঘনত্বের দিক থেকে বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ, বিশ্বের ষষ্ঠ। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সকল জেলার জনসংখ্যা বৃদ্ধি পেলেও, ঝালকাঠি জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে, এখন কি কারণ হতে পারে আপনাদের কাছে বিচার দিলাম। ঝালকাঠির জনসংখ্যার মুক্ত আক্তার জুই, নাজমুস সাকিব, ওরে বাবা মেনশন দিচ্ছে। হ্যাঁ, এও স্টুডেন্ট মনে হয়। ওকে, খসড়া যখন দেয় তখন হচ্ছে 1.22%, চূড়ান্ত হওয়ার পরে 1.12% হয়েছে। হ্যাঁ, ঠিক, একবারে ঠিক বলেছেন। যখন প্রতিবেদন দেয় তখন 1.22% ছিল, আর যখন চূড়ান্ত, এখানে চূড়ান্ত লিখে রাখতে পারেন, চূড়ান্ত হিসাব মতে 1.12%, 1.12%। হ্যাঁ, ওকে। ঝালকাঠিটা কেন হ্রাস পেয়েছে সবাই একটু কমেন্টস করে জানান তো, কি কারণ হতে পারে? এরপরে আমি কারণটা বলবো, দেখি কে কি বলতে পারেন।
ওকে, ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। কি লিখি? ঘনত্ব বেশি কোথায়? ঢাকা বিভাগে। বিভাগে। আর সবচেয়ে কম বরিশালে। বরিশাল বিভাগ, এটা বরিশাল বিভাগে। তারা একজন সঠিক উত্তর দিয়েছে। জন্মহার কম, মৃত্যুহার বেশি হতে পারে। এই যে একজন বলছে কারণ সেটা নাসির স্যারের এলাকা। এক্স্যাক্টলি। কারণ নাসির স্যার ওই এলাকায় থাকে না, অন্য যে এলাকায় থাকে, ঢাকা থাকে, ওই এলাকার ঘনত্ব বাড়াই দিছে নাসির স্যার। তাহলে এজন্য দায়ী কে? নাসির স্যার। অবশ্যই নাসির স্যার দায়ী। তার নিজের এলাকার ঘনত্ব কম, অথচ ঢাকায় যেখানে থাকে সেখানের ঘনত্ব বেশি। কারণ কি? হোয়াট ইজ দ্য ব্যাপারেশন? এটা খতিয়ে দেখতে হবে। ইনশাল্লাহ দেখবো, তদন্ত কমিটি দেখতে হবে। ওকে, কয়েকজনই সঠিক উত্তর দিয়েছেন, চূড়ান্ত হিসাবে 1.2 দিই। ওকে, শোনেন, বিষয়টা হচ্ছে বরিশাল এলাকায় জলবায়ু শরণার্থী বেশি। জলবায়ু শরণার্থী হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা ঘরহারা, বাস্তুহারা হয়। এজন্য ওই বরিশাল এলাকা থেকে অধিকাংশ, যাই হোক না কেন, অধিকাংশ কিন্তু ঢাকার দিকে কি হয়, বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। এই জন্য বরিশালের নাসির স্যার জনসংখ্যা কম। নাসির স্যার, ঠিক আছে, যে বিয়ে করেনি, তো তার তো মোটামুটি সব জায়গায় থাকতে পারেন উনি আর কি, এটা বলছে। আচ্ছা আচ্ছা, মূলত জলবায়ু শরণার্থীর কারণে এই ঘটনাটা কি হয়, ঘটে। এই জন্য ওই অঞ্চলে মানুষজন বেশি স্থানান্তরিত হয়। এই জন্য এটা কমানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। ওকে, এরপরে আসেন গড়ায়ু। গড়ায়ু 72.3 বছর। গড়ায়ু কত? 72.3 বছর। 72.3 বছর। এখন দেখেন তো, 72.3 বছর অর্থাৎ 73 বছরই আমি ধরলাম। 73 বছরের উপরে যে সমস্ত মুরব্বীরা আছে এদের মরে যাওয়া উচিত। তাদের বাঁচা উচিত। যারা 1 বছর অথবা এই যে দেখেন যে শিশুরা মারা গেল মাইলস্টোনে, এগুলোর বাইসে থাকা উচিত। তাহলে যারা 72.3 বছরের বেশি বাইসে রয়েছে তারা এই সমস্ত জনগণের হায়াত ধার নিয়ে বাইসে রয়েছে। হায়াত ধার নিয়ে বাইসে রয়েছে না? এরপরে এই হায়াত ধার নিয়ে বাইসে থাকা উল্টো পাল্টা কথা বলে। উল্টো পাল্টা কথা কয় না? উল্টো পাল্টা কথা কয় না? ওকে, আমরা দোয়া করব আল্লাহ এই ছোট ছোট শিশুদেরকে না মাইরা যাদের একেবারে ইয়ে হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে নাও, অকাল মৃত্যু দিও না। ওকে, এরপরে আসেন সাক্ষরতার হার। সাক্ষরতার হার 74.66%। 74. আচ্ছা, কোনটা 24-এর অর্থ নেই, ওটা ইয়েতেও। তবে আমি মনে করি মুরব্বী যারা আছেন তারা হচ্ছেন আমাদের বটগাছ। তারা আমাদের কি বটগাছ। তারা আমাদের বটগাছের মতোই ছায়া দেয় কিছু না করলেও। তবে যারা উল্টা পাল্টা কথা বলে, এখনো শয়তানি যায় নাই, আল্লাহ তাদের যেন বিচার করে। আচ্ছা, এরপরে আসেন এই যে জনসংখ্যা আমরা কাউন্ট করলাম। এই যে জনসংখ্যা ওকে, অকাল
মৃত্যু বলে কিছু নাই, আল্লাহই হায়াত দিয়ে দিয়েছেন, এটা ঠিক। তবে দেখবেন একজন বয়স হয়ে গেছে, তিনি অসুস্থ হয়ে গেছেন, মারা গেছেন, তিনি মারা গেলে যতটা আমরা কষ্ট না পাই, একেবারে অল্প বয়সে মারা গেলে কিন্তু আমরা সেই কষ্টটা বেশি পাই। আল্লাহর কাছে এটা আমি দোয়া করছি, আমি ওইটা বলিনি, ওইটা বলিনি। অবশ্যই মুরব্বীরা আমাদের কি বটগাছের মতো, অবশ্যই বটগাছের মতো, তাদের দোয়া আমাদের সবসময় কাম্য, দোয়া আমাদের সবসময় কাম্য। কিন্তু অধিকাংশই আছে যারা এখন করতে পারে না, তাদের উচিত দায়িত্বটা নতুন যারা আসছে তাদের হাতে হস্তান্তর করা। কি করা? নতুন যারা আছে তাদের কাছে হস্তান্তর করা, সেটা যেখানেই হোক। আমি যেটা বুঝাতে চেয়েছি আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। ওকে, মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এত কথা বলা যাবে না। ওকে, এরপরে আসেন। এখন এই জনসংখ্যা কাউন্ট করে আমরা যেটা বুঝতে পেরেছি, বাংলাদেশের কয়েক প্রকার মানুষ আছে, কয়েক প্রকার মানুষ আছে। এদের কাউকে কাউকে বলা হয় জাতি। কি বলা হয়? কাউকে কাউকে বলা হয় জাতি, কাউকে কাউকে বলা হয় উপজাতি, কাউকে কাউকে কি বলা হয়? উপজাতি। আবার কাউকে কাউকে বলা হয় আদিবাসী। কি বলা হয়? আদিবাসী, আদিবাসী বলা হয়। হ্যাঁ, যার যায় সেই বুঝে হারানোর কি ব্যথা, এটা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কোনো মৃত্যুই কাম্য নয়, তবে মৃত্যু মারা যেতেই হবে, তবে মারা যেতেই হবে। হ্যাঁ, তবে আমি মনে করি, আমি আল্লাহর কাছে দোয়া করি, মৃত্যু যাই হোক না কেন আল্লাহ একটু কষ্ট কম দিয়ে মৃত্যুবরণ করাইও, আর ইমানের সহিত মৃত্যুবরণ করাইও, এটাই হচ্ছে দোয়া সবার কাছে। ওকে, তাহলে আসেন, কি বললাম? একটা জাতি, আর একটা উপজাতি, আর একটা কি আদিবাসী। এতটুকু আমরা বুঝলাম কিনা? এখন বলেন জাতি কাকে বলে, উপজাতি কাকে বলে, আদিবাসী কাকে বলে? কারো কি জানা আছে? হ্যাঁ, কারো কি জানা আছে? জাতি, উপজাতি এবং আদিবাসী, এটা কাকে বলে? জাতি কাকে বলে, উপজাতি কাকে বলে, আদিবাসী কাকে বলে? একটা জাতি। হ্যাঁ, উপজাতি কাকে বলে? আগে থেকেই বাস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, জাতি বৃহত্তম আর ক্ষুদ্রতম এটা নাই, ক্ষুদ্রতম জাতিও আছে, ক্ষুদ্র জাতিও আছে, বৃহৎ জাতিও আছে, সবাই হচ্ছে মূলত জাতি। তবে এক্স্যাক্টলি জাতি সংক্ষেপে তাদেরকে বলা হয় যারা নিজেদের নিজেদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে। কি আছে? ভাষা প্লাস সংস্কৃতি, সংস্কৃতি, ভাষা প্লাস সংস্কৃতি আছে নিজেদের। আবার উপজাতি, তাদেরও কি আছে? ভাষা প্লাস সংস্কৃতি আছে, আলাদা পৃথক সংস্কৃতি আছে। তাহলে জাতি এবং উপজাতি দুইটারই আলাদা আলাদা ভাষা ও সংস্কৃতি আছে। তবে যারা নিজস্ব আবাসভূমি আছে, নিজস্ব আবাসভূমি, নিজস্ব ভূমি তৈরি করতে পেরেছে, তারা হচ্ছে জাতি। আর নিজস্ব ভূমি নেই, তৈরি করতে পারেনি, তারা হচ্ছে উপজাতি। বলেন, বুঝেন নাই কে কে? শোনেন, আমরা জাতি একটাই, বাংলাদেশে জাতি একটাই, সেটার নাম বাঙালি জাতি। সেটার নাম কি? বাঙালি জাতি। এটা বর্তমান পর্যন্ত আছে, পরবর্তীতে আসলে কি হয় জানি না। সেটা হচ্ছে বাঙালি জাতি। দেখেন, আমাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে, আছে কিনা? নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে। তবে আবার আমরা নিজেরা নিজেদের জন্য একটা আবাসভূমি, একটা রাষ্ট্র গঠন করতে পেরেছি। কি করতে পেরেছি? যুদ্ধ করে রাষ্ট্র গঠন করতে পেরেছি। এটা হচ্ছে বাঙালি জাতি। এবার দেখেন, যারা উপজাতি তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি
আছে, তবে তারা নিজস্ব আবাসভূমি কিন্তু নিজেদের নামে তৈরি করতে পারেনি। হ্যাঁ, তাদেরকে বলা হয় কি? উপজাতি। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে, এখন জাতি, আমরা জনসংখ্যায় বেশি, এটা বৃহৎ জাতি, আবার তারা জনসংখ্যায় কম, এজন্য তারা ক্ষুদ্র জাতি। তবে ক্ষুদ্র জাতিটা এখন আর বলা হয় না, উপজাতি হিসেবেই বলা হয় মোটামুটি। আর আদিবাসী, যারা আদি থেকে এখানে বসবাস এবং তাদের ভাষা এবং সংস্কৃতি আদি থেকে এসেছে, তাদেরকে বলা হয় আদিবাসী। বাংলাদেশের সংবিধানের 23 ক অনুযায়ী এখানে লিখবো না, এইখানে লিখি 23 ক অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে যারা আছে তারা সবাই হচ্ছে উপজাতি। তারা কি? উপজাতি। বাংলাদেশে কোনো আদিবাসী নেই, এটা সাংবিধানিক ভাবে। হ্যাঁ, ও আচ্ছা, 23 লেখার পরে আমি ক দিয়েছি, ব্র্যাকেট দেই নাই, কারণ এখানে ব্র্যাকেট হবে না। কারণ এখানে কি? ব্র্যাকেট হবে না। কেন হবে না ব্র্যাকেট? পরে যুক্ত করা হয়েছে এই অনুচ্ছেদটা, এই জন্য ব্র্যাকেট হবে না। এটা সংবিধানের ক্লাস ইনশাল্লাহ শিখাবো, অফলাইন ক্লাসে ইনশাল্লাহ শিখাবো। হ্যাঁ, আর যদি সংবিধানের ক্লাস অনলাইনে হয় তাহলে অনলাইনেও শিখাবো ইনশাল্লাহ। ওকে ওকে ওকে, এখন দেখেন, আমাদের দেশে যারা উপজাতি আছে তারা আদিবাসীর মর্যাদা চাচ্ছেন। তারা কি চাচ্ছেন? আদিবাসীর মর্যাদা চাচ্ছেন। যে কয়টা উপজাতি আছে তারা সবাই আদিবাসীর মর্যাদা চাচ্ছে, কিন্তু আমাদের সাংবিধানিক ভাবে এটা দেওয়া হয়নি। আবার বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট, কত তারিখ? 9 আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট। এটা বাংলাদেশ পালন করে না, বাংলাদেশ এটা পালিত হয় না। 9 আগস্ট বাংলাদেশ এটি পালন করে না। কথা বুঝলাম কিনা? বিশ্ব আদিবাসী দিবস কবে? 9 আগস্ট। বাংলাদেশ এটি পালন করে না। দেখেন তো, যারা আদিবাসীর মর্যাদা চাচ্ছেন এই 9 আগস্ট, তাদের জ্বলে নাকি জ্বলে না? জ্বালা, অন্তরে জ্বালা। কত তারিখ? 9 আগস্ট। এই জন্য 9 আগস্ট আমরা জাতীয় জ্বালানি দিবস পালন করি। কি দিবস? জাতীয় জ্বালানি দিবস পালন করি। হ্যাঁ, এটা জাস্ট এজন্য না, এইটা তারিখটা মনে রাখার জন্য বললাম। এই তারিখটা পরীক্ষায় আসে। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, ওই দিন বাংলাদেশের জাতীয় জ্বালানি দিবস। ক্লিয়ার? মন থাকবে। জাতীয় জ্বালানি দিবস কবে? 9 আগস্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, 1994 সাল থেকে এই দিবসটা পালিত হয় না। ওকে, লেখা হয়েছে? লেখা হলে ডান লিখেন। তাহলে দেখেন, বাংলাদেশে জাতি কয়টা? একটা, বাঙালি জাতি। উপজাতির সংখ্যা লিখবেন 50টি। উপজাতি কয়টা? 50টি। উপজাতির সংখ্যা লিখেন 50টি। উপজাতির সংখ্যা 50টি। উপজাতির সংখ্যা 50টি। দ্রুত লিখেন। উপজাতির সংখ্যা 50টি। এই বাঙালি জাতির উদ্ভবের ইতিহাস, এটা আমরা পরে ক্লাসে আলোচনা করব। বাঙালি জাতির উদ্ভবের ইতিহাস। আসেন আজকে আমরা উপজাতি নিয়ে আলোচনা করি। শিরোনাম করেন উপজাতি। এগুলো লেখা হয়েছে আপনাদের? ওকে ওকে, লিখেন, পয়েন্ট করে লিখেন। উপজাতি 50টি। উপজাতি
50টি। সর্বাধিক 14টি জাতি 14টি জাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এদের মধ্যে 1+13 সমান 14 মনে রাখবেন। একটি হচ্ছে জাতি, সেটা হচ্ছে বাঙালি, আর 13টি কি উপজাতি। তাহলে পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি বসবাস করে? 13টি উপজাতি বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। আর জাতি কয়টি? একটি জাতি, একটি। এরপরে লিখেন এই উপজাতিদের ভাষা। 34টি, অনেকে বলছেন 32টি, নো, 34টি উপজাতীয় ভাষা, 34টি। এরপরে লিখেন পরের পয়েন্ট, মাতৃতান্ত্রিক 2টি। মাতৃতান্ত্রিক 2টি, একটা হচ্ছে গারো আর একটা হচ্ছে খাসিয়া। এরপরে লিখবেন মুসলিম কয়টি? 2টি। কি কি? একটা তো জানা আছে, পাঙ্গন, আর একটা হচ্ছে লাউয়া। পাঙ্গন আর একটা হচ্ছে লাউয়া। পাঙ্গন আর একটা হচ্ছে কি লাউয়া। এরপরে লিখেন পরের পয়েন্ট, পাঙ্গন আর একটা হচ্ছে লাউয়া। এরপরে লিখেন মুসলিম হচ্ছে 2টা, একটা হচ্ছে পাঙ্গন আর একটা কি লাউয়া। আচ্ছা, এরপরে লিখবেন ক্ষুদ্রতম হচ্ছে ভীম, ভিল। ক্ষুদ্রতম কোনটা? ভিল, ক্ষুদ্রতম ভিল। এরপরে লিখেন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি। বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি পাসিংপাড়া। কি নাম? পাসিংপাড়া কোথায়? বান্দরবান। পাসিংপাড়া বান্দরবান। আর এখানে বসবাস করে কারা? এখানে মুরংরা বসবাস করে, মুরংদের বসবাস। তাহলে মুরংরা সবচেয়ে উঁচুতে বসবাস করে, বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে বসবাস করে কারা? মুরংরা। আচ্ছা, এরপরে লিখেন পুরুষদের চেয়ে বেশি বয়স্ক নারী বিবাহ করে কোন উপজাতি? তঞ্চঙ্গা। তঞ্চঙ্গারা কি করেন? পুরুষের চেয়ে বয়স্ক নারীদের বিবাহ করেন। আপনাদের মধ্যে এমন বন্ধু বান্ধব আছে, দেখবেন যে সমস্ত ছেলেরা, অনেক ছেলেরা আছে বন্ধু বান্ধব, দেখবেন সিনিয়র আপুদের উপরে ক্রাশ খায়। কাদের উপরে? সিনিয়র আপুদের উপরে ক্রাশ খায়। তাহলে যে সমস্ত আপনাদের বন্ধু বান্ধব সিনিয়র আপুদের উপরে ক্রাশ খায়, আজকের থেকে তাদের নাম দিবেন কি? তাদের নাম কি? তঞ্চঙ্গা। তাদের নাম কি? তঞ্চঙ্গা। মনে থাকে জানো? ওকে। এরপরে শিরোনাম করেন চাকমা। লেখা হলে ডান লিখেন। লেখা হয়েছে। পাসিংপাড়া একটা জায়গার নাম। পাসিংপাড়া হচ্ছে একটা জায়গার নাম। ওকে, লেখা শেষ। ওকে।
আচ্ছা, এমন যদি আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে তনচঙ্গা কেউ থাকে তাহলে তাদেরকে একটু মেনশন দিতে পারেন, দেখি কাকে কাকে মেনশন দিতে পারেন আপনি। হ্যাঁ, দেখি কাকে কাকে আপনি মেনশন দিতে পারেন। আপনাদের মধ্যে যদি এমন বন্ধু বান্ধব থাকে যে যারা সিনিয়র আপুদের উপরে ক্রাশ খেয়েছেন, হ্যাঁ, এমন তনচঙ্গা যদি থাকে তাহলে একটু কমেন্টসে মেনশন করে দেন, প্লিজ একটু মেনশন করে দেন। ওকে, এরপরে আসেন, ফ্রেন্ড বিয়েও করছে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি মেনশন দেন। যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ইমানুয়েল ম্যাক্রো তনচঙ্গা, তাই না? তাই না? হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, এই তো বুঝতে পারছেন তনচঙ্গা। এরপরে শিরোনাম করেন চাকমা। কারমা? চাকমা। শিরোনাম করেন চাকমা। চাকমা শব্দের অর্থ, চাকমা শব্দের অর্থ কি? পাহাড়ি মানুষ। সরি, চাকমা শব্দের অর্থ শুধু মানুষ। চাকমা শব্দের অর্থ মানুষ। আর আসিক মান্দি শব্দের অর্থ পাহাড়ি মানুষ। মানুষ। বৃহত্তম উপজাতি, বৃহত্তম উপজাতি। বসবাস, বসবাস কোথায় বলেন তো? বসবাস হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য তনচঙ্গা মামুন, এই তো মাশাল্লাহ দিচ্ছেন আপনারা অনেকেই। চিনি বাট মেনশন দেওয়া যাবে না, পাপ হবে। একজনে দিয়েছেন তনচঙ্গা মামুন, স্যার মেনশন দেওয়া যাবে না। আর একজন লিখছেন সালমান মুক্তাদির। ওকে, আর একজন লিখছেন গ্রান্ড আচ্ছা, নাসির স্যার না, নাসির স্যার তনচঙ্গা না। প্রিয়ঙ্কা চোপড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মাশাল্লাহ, হ্যাঁ এই তো হয়েছে। ওকে ওকে ওকে, ওকে ঠিক আছে। বসবাস চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, এখানে হচ্ছে তাদের বসবাস। হ্যাঁ, আচ্ছা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। এরপরে লিখেন ভাষা, চাকমা ভাষা। ভাষা চাকমা, ভাষা হচ্ছে চাকমা ভাষা। চাকমা ভাষা 2004 সালে, 2004 সালে এই ভাষায়, এই ভাষায়, এই ভাষায় প্রথম, বুঝে নেন, এই ভাষায় প্রথম কি হয়? উপন্যাস, উপন্যাস রচিত হয়, রচিত হয়। এটার নাম কি? নাম হচ্ছে ফেবো, নাম হচ্ছে ফেবো। আর রচয়িতা দেবপ্রিয় চাকমা, দেবপ্রিয় চাকমা, দেবপ্রিয় চাকমা। হ্যাঁ, এই আর একটা তনচঙ্গা পাওয়া গেছে। হম, তামিম আক্তার, আমি আমার বয়সের থেকে ছোট ছেলেকে বিয়ে করতে চাচ্ছি। ওকে, আল্লাহ কবুল করুক। স্যার ক্লাস বড় হয়ে যাচ্ছে, ক্লাস বড় হয় কেমনে? রুম তো ঠিকই আছে, বড় হলে হবে। যার না লাগলো সে চলে যাবেন, কিন্তু আমাকে শেষ করতে হবে তো। আচ্ছা, নাম ফেবো, দেবপ্রিয় চাকমা, এই উপন্যাসের নাম ফেবো। ওকে, এরপরে ধর্ম, ধর্ম খ্রিস্টান, ধর্ম খ্রিস্টান, ধর্ম খ্রিস্টান। সরি সরি, ধর্ম খ্রিস্টান না, বৌদ্ধ। ধর্ম হচ্ছে বৌদ্ধ, ধর্ম হচ্ছে বৌদ্ধ। লিখছেন? ধর্ম বৌদ্ধ, ধর্ম বৌদ্ধ। এরপরে লিখেন সমাজ, সমাজ প্রধান, সমাজ প্রধান রাজা। সমাজ প্রধানকে বলা হয় রাজা। গ্রামকে বলে আদাম, গ্রামকে বলে আদাম। আদাম প্রধান, আদাম বা গ্রাম প্রধান, আদাম বা গ্রাম প্রধান, আদাম বা গ্রাম প্রধান, এটাকে বলা হয় কারবারি। কারবার থেকে কারবারি।
কার বাড়ি? কয়েকটি গ্রাম বা আদাম মিলে, কয়েকটি আদাম মিলে, আদাম মিলে তৈরি হয় মৌজা, তৈরি হয় মৌজা, তৈরি হয় মৌজা। গ্রাম বা আদাম মিলে তৈরি হয় মৌজা। এই মৌজা প্রধান হেডম্যান গেল কই? মৌজা প্রধান, মৌজা প্রধান হেডম্যান, মৌজা প্রধান হেডম্যান। উৎসব, উৎসব বিজু। উৎসব কি? বিজু। উৎসব হচ্ছে বিজু। হ্যাঁ, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, আপনাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে। ওকে, উৎসব হচ্ছে কি? বিজু। ওকে, শেষ। চাকমা থেকে মোটামুটি এতটুকু পড়লেই হবে, এতটুকু পড়লেই হবে। এরপরে আসেন, লেখা হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ, ওকে। এরপরে তাহলে লিখেন 2 নাম্বার। 1 নাম্বারে আমরা চাকমা পড়লাম, 2 নাম্বার দিয়ে লেখেন কি পড়বেন? মক, মারমা, রাখাইন। 2 নাম্বারে কয়টা পড়বো? মক, মারমা, রাখাইন। কয়টা পড়বো? 3টা। কিন্তু মনে রাখবেন এই 3টা জাত একই। 3টার জাত কয়টা? একটাই জাত, কিন্তু বিভিন্ন স্থানে থাকার কারণে বিভিন্ন বিভিন্ন নাম হয়েছে। আছে না এমন জিনিস, এক এক জায়গায় এক এক ধরনের নাম? এই তো বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর থাক আর থাক আর থাক। একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। এই জাতিটা যদি গভীর অরণ্যে, গভীর অরণ্যে বসবাস করে, গভীর অরণ্যে বসবাস করে। বাবা কত বুঝে এরা, বলার সাথে সাথেই চিল্লাই ওঠে। গভীর অরণ্যে বসবাস করে, তাদেরকে বলা হয় মক। তাদেরকে কি বলা হয়? মক বলা হয়। এই জাতিটাই যদি কোথায় বসবাস করে? এই জাতিটাই যদি ওই পাহাড়ে বসবাস করে, পাহাড়ে বসবাস করলে তাদেরকে বলা হয় মারমা। কি বলা হয়? তাদেরকে মারমা। তাহলে মারমারা কোথায় বসবাস করবে? অবশ্যই পাহাড়ে বসবাস করবে। তাহলে এইটার একটু সাব পয়েন্ট দিয়ে লেখেন, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি চিম্বুক পাহাড়ে। নাম শুনছেন তো? চিম্বুক পাহাড় কোথায়? আল্লাহ জানে। চিম্বুক পাহাড়ে। এই চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবানে। কোথায়? বান্দরবান। চিম্বুক পাহাড়ে সবচেয়ে বেশি বান্দরবানে বসবাস করে সবচেয়ে বেশি। এই চিম্বুক পাহাড়কে কিন্তু বলা হয় পাহাড়ের রানী এবং কালো পাহাড় বলা হয়, জানেন তো? আচ্ছা, এরপরে আমাদের মুক্তিযুদ্ধে একজন বীর খেতাব প্রাপ্ত ইউকে চিং মারমা কিন্তু এইখানের। হ্যাঁ, তাহলে লিখেন খেতাব প্রাপ্ত, খেতাব প্রাপ্ত, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ইউকে চিং মারমা, ইউকে চিং মারমা 2013 সালে মারা গেছেন। হ্যাঁ, মারমা। যাই হোক, এরপরে আসেন। তাহলে গভীর অরণ্যে বসবাস করলে তাদেরকে বলা হয় মগ। পাহাড়ে যদি এটা বসবাস করে তাহলে তাদেরকে বলা হয় কি? মারমা। আর এই জাতিটাই যদি সমতলে বসবাস করে, সমতলে বসবাস করলে হ্যাঁ, সমতলে বসবাস করলে তাদেরকে বলা হয় রাখাইন। কি বলা হয়? রাখাইন। তাদেরকে বলা হয় রাখাইন। সমতলে বসবাস করলে তাদেরকে রাখাইন বলা হয়। সমতলে বসবাস করলে তাদেরকে রাখাইন বলা হয়। এটার একটু সাব পয়েন্ট দিয়ে লিখবেন, সাব পয়েন্ট দিয়ে লিখবেন। বাংলাদেশে দুইটা সমতলে দুইটা সমুদ্র সৈকত আছে। বাংলাদেশে কি আছে? দুইটা সমুদ্র সৈকত আছে। চোখ বন্ধ করে ওখানে রাখাইন দিয়ে দিবেন। কোথায় কোথায় বসবাস তাহলে? হ্যাঁ, বসবাস হচ্ছে কক্সবাজার, কক্সবাজার। আর একটা হচ্ছে কুয়াকাটা, কক্সবাজার এবং কুয়াকাটা।
কুয়াকাটা, পটুয়াখালী। পটুয়াখালী, জেলা পটুয়াখালী, স্থান হচ্ছে কুয়াকাটা। একবারে চোখ বন্ধ করে কক্সবাজার এবং কুয়াকাটায় কারা বসবাস করে? রাখাইনরা বসবাস করে। এখন বলেন তো, রাখাইন নামে কোনো অঙ্গরাজ্য আছে কিনা? কোথায় কোথায়? মিয়ানমারে। তার মানে এরা সবাই মিয়ানমার থেকেই আসছে। সবাই বলতে কি, একটাই তো জাতি, ওইখান থেকেই আসছে। তাহলে আদি নিবাস কোথায়? আদি নিবাস, আদি নিবাস, আদি নিবাস, আদি নিবাস হচ্ছে আরাকান। কোথায়? আরাকান। আদি নিবাস হচ্ছে আরাকানে। তাহলে এভাবে মিলে পড়লে পড়লে মনে থাকবে নাকি থাকবে না? আদি নিবাস হচ্ছে আরাকান। আচ্ছা বলেন তো, মিয়ানমারের মানুষের ধর্ম কি? মিয়ানমারের মানুষের ধর্ম কি জানেন না? বৌদ্ধ। হ্যাঁ, তাহলে এরাও কি ধর্ম? ধর্ম বৌদ্ধ। ধর্ম হচ্ছে বৌদ্ধ। ওকে, ধর্ম বৌদ্ধ। এরপরে আসেন ভাষা। আরাকান থেকে, যেহেতু তারাদের আদি নিবাস আরাকান, হ্যাঁ, তাহলে আরাকান থেকে ভাষা মনে রাখবেন অরকানিস। ধর্ম কি? অরকানিস। আবার অন্য কিছু ভাইবেন না, এটা কিন্তু অরকানিস লিখছি। হ্যাঁ, কি লিখছি? অরকানিস। হ্যাঁ, মনে থাকে জানো। আচ্ছা, ভাষা কি? অরকানিস। এরপরে লিখেন উৎসব। হ্যাঁ, উৎসব হচ্ছে সাংরাই। উৎসব কি? সাংরাই। উৎসব হচ্ছে সাংরাই। হ্যাঁ, সাংরাই। আর এটা কি আবার জলকেলিও বলে। কি বলে? জলকেলি। সাংরাই, জলকেলি। তারপরে আবার সাংগ্রাংও বলে। কি বলে? সাংগ্রাং। এত কিছুর দরকার নাই, সাংগ্রাং। আবার আরো একটা বলে এটাকে সাদ্রে, সান্দ্রে বলে। কি বলে? সান্দ্রে, সান্দ্রে। হ্যাঁ, মূলত সাংরাইটাই মনে রাখবেন, সাংরাই। লেখা শেষ, লেখা শেষ। আল্লাহ জানে কেমন। ওকে, লেখা শেষ। এরপর আসেন ত্রিপুরা। 3 নাম্বার দিয়ে লেখেন ত্রিপুরা। এটা দিয়ে আজকে আমরা শেষ করব। 3 নাম্বারে কি? ত্রিপুরা। ত্রিপুরা, ত্রিপুরাটা লিখেন ত্রিপুরা বসবাস। বসবাস কোথায় বলেন তো? চট্টগ্রাম। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সংক্ষেপে লিখলাম 5। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম। তারপরে নোয়াখালী, চিনছেন তো? হ্যাঁ, নোয়াখালী। এরপরে কুমিল্লা, কুমিল্লা এবং সিলেট। কুমিল্লা এবং সিলেট। বসবাস চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট। লিখছেন? আচ্ছা আচ্ছা, এটা দেখেন তো, এদের কুমিল্লার অপর নাম ত্রিপুরা। তার মানে ওই অঞ্চল থেকে এরা এখানে এসেছে, তাই না? ত্রিপুরার অঞ্চল। তাহলে ত্রিপুরা ভারতের মধ্যে। ধর্ম কি হবে? সনাতন। ধর্ম কি হবে? সনাতন। তাহলে লিখেন পরের পয়েন্ট, ধর্ম। ধর্ম সনাতন। ধর্ম সনাতন। ভাষা, ভাষার নাম হচ্ছে ককবরাক। ককবরাক। সুন্দর না ভাষাটা? ককবরাক। আচ্ছা, এরপরে লিখবেন প্রধান, প্রধান নৃত্য। প্রধান নৃত্য, প্রধান নৃত্য হচ্ছে কথারক। কথারক। আর একটা হচ্ছে চলমাই। কথারক এবং চলমাই, এটা হচ্ছে প্রধান নৃত্য। হ্যাঁ, প্রধান নৃত্য। আর এদের উৎসব হচ্ছে বৈশুক। উৎসব বৈশুক। উৎসব হচ্ছে বৈশুক। লিখছেন? বৈশুক। বৈশুক লেখা শেষ। এই কটা ত্রিপুরা থেকে মনে রাখেন। এখন আসেন, আমরা কি কি পড়লাম? আমরা কি কি পড়লাম? 3টা জাতি পড়লাম। সর্বশেষে পড়লাম কোনটা? ত্রিপুরা।
এরপরে এর আগে পড়লাম কোনটা? মারমা। মারমা। এর আগে একেবারে প্রথম পড়লাম কোনটা? চাকমা। আমরা দেখেন পড়ার সময় চাকমা, মারমা, ত্রিপুরা পড়েছি, কিন্তু সাজানোর সময় নিচ থেকে ত্রিপুরা, মারমা, চাকমা সাজিয়েছি, তাই না? আচ্ছা, এখন আপনি জাস্ট এই কয়টার উৎসবও মনে থাকবে, আর এই তিনটার উৎসব মিলে একটাই উৎসব বৈশাখীও মনে থাকবে। দেখেন বৈশাখী, বৈশাখী জাস্ট মনে রাখেন, সাজান এভাবে, তাহলেই মনে থাকবে। এবার বলেন ত্রিপুরাদের উৎসবের নাম কি? বৈশুখ। মারমাদের উৎসবের নাম কি? সাংরাই। চাকমাদের উৎসবের নাম কি? বিজু। দেখেন এখন মনে থাকবে কিনা? যারা পরীক্ষার হলে মনে রাখতে পারেন না কোনটার কোনটা উৎসব, বাস শেষ, বৈশাখী লেখা শেষ। বৈশাখী। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন নাকি বুঝেন নাই? বৈশাখী, বৈশুখ, সাংরাই, বিজু, ত্রিপুরা, মারমা, চাকমা, বাস শেষ। অথবা বৈশাখীর উল্টা দিক থেকে সাজাইছেন, চাকমা, মারমা, ত্রিপুরা, যেভাবে সাজান হয়ে গেছে। মাঝখানে ত্রিপুরা রাখেন, এই দুইটা দুই পাশ থেকে ওই কম্বল টানাটানি করবে, ঠিক আছে? ওকে। প্রধান নৃত্য হচ্ছে কথারক এবং চলমাই, কথারক এবং চলমাই। ওকে, এরপরে আসেন এই যে বৈশাখী, লিখেন, পয়েন্ট করে লিখেন, পয়েন্ট করে লিখেন। 1985 সাল থেকে, 1985 সাল থেকে বৈশাখী পালন করা হয়, পালন করা হয়। 85 সাল থেকে বৈশাখী পালন করা হয়, 85 সাল থেকে বৈশাখী পালন করা হয়। আর কয়দিন পালন করা হয়? এই পালনটা করা হয় হচ্ছে চৈত্র মাসের শেষ 2 দিন, চৈত্র মাসের, চৈত্র মাসের শেষ 2 দিন, শেষ 2 দিন, এবং এবং পহেলা বৈশাখ, এবং পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, এই 3 দিন মোট বৈশাখী পালন করা হয়। ক্লাসটা শেষ করব, দ্রুত কমেন্টস করে জানান লেখা হলো কিনা, এরপরে আরেকটু আলোচনা করব। লেখা শেষ? লেখা শেষ? ওকে, তাহলে আসেন আজকের আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম, আজকের আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম আবার একটু দেখে নিব নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করা যায়। আচ্ছা, ডান। ওকে, ডান। তাহলে চাকমা, মারমা, ত্রিপুরা, ওকে।